তথ্য প্রমাণের পরও আইডি হ্যাক নিয়ে রাজনীতি করছে একটি দল। কিশোরগঞ্জের জামায়াত আমির জনসভায় যোগ দিতে কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান। শেষ সপ্তাহে নির্বাচনী প্রচারণায় সরগরম ভোটের মাঠ, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নের আশ্বাস আর প্রতিশ্রুতি। শেরপুরে জামায়াত নেতা হত্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল গ্রেপ্তার। কারো পক্ষ নিলে কঠোর ব্যবস্থা, বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম 2-এ বিএনপির সরওয়ার, 4-এ আসলাম এবং শেরপুর 2-এ ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই, আপিল বিভাগের রায়। এবং বিশ্বজুড়ে যৌন নিপীড়ক এপস্টাইনের যোগাযোগের বিস্তৃতি। কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি ক্লিন্টন দম্পতি, অ্যান্ড্রিউর স্ত্রী কন্যার যোগাযোগের সত্যতা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। সবকিছু স্পষ্ট করার পরও এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি রাজনৈতিক দল মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাই পথে আর নির্বাচন হতে দেয়া হবে না। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান। একটি শোষণমুক্ত, পারিবারিক দাপটমুক্ত দেশ গঠনে 11 দলের প্রার্থীদের ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শিক্ষা প্রশিক্ষণ দিয়ে যুবকদের বাংলা গড়ার কারিগর করে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন জামায়াতের আমির। বেকার ভাতা না দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও বলেছেন তিনি। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারা এই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। কিশোরগঞ্জের পর এবার ময়মনসিংহের জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির। সার্কিট হাউস ময়দানে বক্তব্য দেবেন তিনি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই নেতাকর্মীদের ভিড় বাড়ছে। স্থানীয় নেতাকর্মীরা কি বলছেন জানতে চাই, আর কখন আসবেন জামায়াত আমির? লাইবা, ভোরের আলো যখন বেশি করে ছড়িয়েছে তখনই মূলত এই সার্কিট হাউসের যে ময়দান, সেখানে নেতাকর্মীদের আগমন শুরু হয়েছে। ছোট বড় মিছিল নিয়ে এখানে যেমন পুরুষরা এসেছে, তেমন কিন্তু নারীরাও এসেছে এই ময়মনসিংহের বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন থেকে। কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এখানে আসবেন এবং সেই উপলক্ষে ইতিমধ্যে কিন্তু সার্কিট হাউসের বিশাল এই মাঠের চারদিকে নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে কানে কানে পূর্ণ হয়েছে এবং যে সমাবেশ স্থলটি রয়েছে সেই স্থলে যে চেয়ার দেওয়া হয়েছিল প্রায় 5,500-এর মতো, সেই চেয়ারগুলোতে মানুষ বসে কিন্তু এখন আশেপাশের যে ছায়াযুক্ত স্থানগুলো রয়েছে সেগুলোতে দাঁড়িয়েছে। অর্থাৎ যেহেতু জামায়াতের আমির এখানে দীর্ঘ বছর পর এখানে আসবেন, অর্থাৎ নির্বাচনী কোনো জনসভায় তিনি 25 বছর পর এখানে আসছেন, ফলে সেই জায়গা থেকে নেতাকর্মীদের যেমন একটি আলাদা আবেগ রয়েছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও কিন্তু আলাদা একটি উচ্ছ্বাস রয়েছে নেতাকর্মীদের মাঝে। তারা যেমনটি বলছেন যে ময়মনসিংহের সংসদীয় 11টি যে আসন রয়েছে, সেই আসনের যে প্রার্থীরা রয়েছে, বিশেষ করে 5টি আসনে জামায়াতের প্রার্থী এবং বাকি 6টি আসনে শরিক দলের যে প্রার্থীরা রয়েছে, তাদের জয় নিশ্চিতে জামায়াত আমিরের এই আগমন অনেকটাই ফলপ্রসূ হবে এবং আগামী ভোটের মাঠের যে আগামী আর মাত্র 6 থেকে 7 দিনের যে প্রচারণা রয়েছে, সেই প্রচারণার একটি বড় খোরাক হবে জামায়াত আমিরের এই আগমন, এটি কিন্তু তারা বলছেন। একই সঙ্গে এখানকার ভোটার এবং নেতাকর্মীরা যেমনটি বলছেন যে এই ময়মনসিংহে বেশ কিছু সংকট রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য খাতের যে সংকট, এখানে একটি বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন, সেটি তারা চান। সেই সঙ্গে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার জন্য এখানে একটি হিমাগার প্রয়োজন। প্রতি বছর কয়েক লক্ষ হেক্টরের আবাদি ফসল নষ্ট
নষ্ট হয়ে যায়, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য যে আবাদি ফসলগুলো নষ্ট হয়ে যায়, সেজন্য একটি হিমাগার এখানে অতি জরুরি বলে কিন্তু এখানকার স্থানীয়রা বলছেন। একই সঙ্গে এটি যেহেতু ব্রহ্মপুত্র নদী বেষ্টিত একটি এলাকায়, এই নদীর বেশ কিছু চর রয়েছে যেখানে সেতুর অভাবে মানুষজন যেতে পারে না, সেই প্রান্তিক জনপদের সেতুরও কিন্তু দাবি রয়েছে। এমন অনেক দাবি রয়েছে, যেহেতু জামায়াতে আমির আর অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং সেই অপেক্ষায় মূলত করছেন, হেলিকপ্টার থেকে তিনি এখানে আসবেন, অল্প কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিকতা এবং প্রস্তুতি কিন্তু এখানকার নেতাকর্মীরা গ্রহণ করেছেন। লাইভে এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহে জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, আর তারই খবর জানাচ্ছিলেন রাজু আহমেদ। 2 দশক পর কাল বরিশালে সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলস পার্ক ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। সফর ঘিরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে উপকূলীয় এলাকার নেতাকর্মীদের মাঝে। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় গ্রহণ করা হয়েছে যথাযথ ব্যবস্থাও। মাহমুদুন নবীর তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদন। প্রায় 20 বছর পরে আবারও বরিশাল সফরে তারেক রহমান। সর্বশেষ সফর করেছিলেন 2006 সালে। তার এই সফরকে ঘিরে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় বিএনপি। ইতোমধ্যে বরিশালে বিভাগীয় সমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের সভা হয়েছে। দলের শীর্ষ নেতার নির্দেশনার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। বরিশালের আগমন দেখার জন্য শুধু বিএনপি অঙ্গ সংগঠনই নয়, সারা বরিশালবাসী, বিভাগের বরিশালবাসী সাধারণ জনসবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে। বুধবার বেলস পার্ক ময়দানে শুরু হবে জনসভা। আর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তৃণমূল বিএনপিতে চলছে ব্যাপক তৎপরতা। এই জনসভা বরিশাল বিভাগের 21 আসনে বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবে বলে মনে করেন বিএনপির এই নেতা। নির্বাচনের প্রাক্কালে জনাব তারেক রহমানের এই বরিশাল আগমন এই অঞ্চলের যে 21টি আসন রয়েছে, সেই 21টি আসনের বিজয়কে ত্বরান্বিত করবেন। স্বাধীনতার 55 বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বরিশালের। সম্ভাবনা থাকলেও গুরুত্বের অভাবে উপকূলীয় এই এলাকা পিছিয়ে রয়েছে। বিভাগকে কেন্দ্র করে যা যা উন্নয়নমূলক কাজ, এগুলো বিএনপি সরকার করে গেছেন। সেই ধারাবাহিকতায় তার সন্তান হিসাবে তার মায়ের অসমাপ্ত কাজ উনি সমাপ্ত করবেন, এটা আমরা বরিশালবাসী আশা করি। এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যথাযথ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রথম থেকে যখন আসা শুরু হবে তখন থেকে আমরা একেবারে সবাই স্থলে আমরা স্কেলিটন ডিউটি দিয়ে দেব, ঠিক আছে। তারপরে আমরা ওই সিটিএসবি এবং ডিবি টিম কাজ করবে, সাথে আমাদের মোবাইল টহল এমনি বাড়ছে, আরও বাড়াবো। তারেক রহমানের এই সফর আগামী নির্বাচনে বিএনপির সাফল্যকে কতটা প্রভাবিত করতে পারে এখন দেখার বিষয় সেটাই। নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের বরিশাল সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফেরদৌস সোহাগ, এখন বরিশাল। আগামীকাল নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর সেখানকার সবশেষ প্রস্তুতির খবর জানাতে বরিশাল নগরীর বেলস পার্ক থেকে যুক্ত হচ্ছেন ফেরদৌস সোহাগ। ফেরদৌস, প্রায় 2 দশক পর তারেক রহমান বরিশাল যাচ্ছেন, তার আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, আর নির্বাচনী কর্মসূচির বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। 2006 সালে তারেক রহমান বরিশালে এসেছিলেন, তবে এই মাঠে নয়, অন্যত্র তিনি জনসভা করেছেন এবং সেই পরিসরটি কিন্তু বড় পরিসর ছিল না, নেতাকর্মীদের সভা ছিল। তো এখনকার পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন। তারেক রহমান যখনই দলের একেবারে হাল ধরলেন, অর্থাৎ যেটি হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হলেন, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন, তারপর কিন্তু এই বরিশালে এই প্রথম সফর। যেহেতু এটি প্রথম সফর, সে কারণে কিন্তু এটির একটি গুরুত্ব রয়েছে ভিন্ন, এবং সেই কারণেই কিন্তু এখানকার মানুষের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের যেমন সারা দেশের সব জায়গায় মানুষের মধ্যে উচ্ছ্বাস আনন্দ, একইভাবে কিন্তু বরিশালের বিএনপি এবং নেতাকর্মীদের মধ্যে এবং সাধারণ জনগণের মধ্যেও কিন্তু আমরা এক ধরনের তারেক রহমানের সফর উপলক্ষে এক ধরনের কিন্তু ভিন্নতা দেখেছি। তাদের মনোভাবের মধ্যে এটি দেখেছি, কবে আসবেন, কখন আসবেন, এই সময় ঘিরে নানান প্রশ্ন। তারা এই নেতাকর্মীরা জানিয়েছেন, কিছুক্ষণ আগেও নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই মাঠটি কানায় কানায় পূর্ণ করার জন্য যা কিছু দরকার সেই চেষ্টাটি তারা করছেন। বরিশাল বিভাগের 6 জেলা সহ আশেপাশের জেলা থেকেও বাসে করে এবং লঞ্চ করে মানুষজন এখানে
এখানে আসবেন। এখানকার এই তারেক রহমান যে স্টেজে বক্তৃতা করবেন সেই স্টেজটি কিন্তু একটু বাড়ানো হয়েছে, অর্থাৎ স্টেজটি কিন্তু ছোট পরিসর ছিল, সেটিকে কাঠ এবং বাঁশ দিয়ে বাড়িয়ে তৈরি করা হয়েছে এবং এই মাঠে যাতে কোনো রকমের জটিলতা ঝামেলা না হয় সেজন্য কিন্তু আজকে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা এখানে উপস্থিতি দেখেছি। তবে জানিয়ে রাখি যে তারেক রহমানের যে নিরাপত্তা যারা থাকবেন তারা কিন্তু ইতিমধ্যে বরিশালে পৌঁছেছেন। বরিশালের বিএনপির নেতাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছেন তারা মাঠ পরিদর্শন করবেন এবং তারা কিন্তু নানান নির্দেশনা দেবেন, সেই অনুযায়ী কিন্তু বরিশালের এই মাঠকে সাজানো হবে এবং তাদের নির্দেশনা অনুসারেই কিন্তু বিএনপির এই জনসভার যত কার্যক্রম সব কিছুই গোছানো হচ্ছে। এতটুকুই ছিল বরিশালে যে তারেক রহমানের আগামীকালকে জনসভা হবে তার সবশেষ খবর। আগামীকাল বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রস্তুত হচ্ছে বরিশাল নগরী, আর তারই খবর জানাচ্ছিলেন ফেরদৌস সোহাগ। চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম 2-এ সরওয়ার আলমগীর এবং শেরপুর 2 আসনে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন আপিলকারীর আইনজীবী। সকালে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আসলাম চৌধুরী ও সরওয়ার আলমগীরের বিরুদ্ধে ঋণ খেলাপি এবং ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন এই 3 আসনের জামায়াত প্রার্থীরা। বিএনপির আইনজীবীরা বলেন তাদের নিয়ে যে প্রচারণা সেটি অতিরঞ্জিত, তারা ঋণখেলাপি বা দ্বৈত নাগরিক নন। আপিলকারী জামায়াতের আইনজীবীরা বলছেন যারা জনগণের টাকা পরিশোধ করে না তাদের বিষয়ে সিদ্ধান্ত দেবে জনগণ। এখন বলা যেতে পারে যে জনাব আসলাম চৌধুরী এবং সরওয়ার আলমগীর বিএনপির 2 জন ধানের শীষের প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, আজকে থেকে মাত্র কদিন বাদে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো আইনগত বাধা নেই। বিপ্লব উত্তর বাংলাদেশে যে নতুনভাবে এই বিচারালয়ের পদচারণা, সেজন্য আমরা সবাই খুবই আশাবাদী এবং এইভাবেই হয়তো দেশটা আগায় যাবে। তো আর ভাই তো বলেই দিলেন, সো এই 3 জনের ব্যাপারে ইনশাল্লাহ আল্লাহ জনগণকে সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেখ। ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। মৌলভীবাজারের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের কাছে। ভোটাররাও করছেন নানান হিসেব নিকেশ। ভোটারদের ভাবনার বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, ভোটাররা কি কি দাবি জানাচ্ছেন প্রার্থীদের কাছে, আর প্রার্থীরা কি কি আশ্বাস দিচ্ছেন ভোটারদের? দেখুন, নির্বাচনের আর হাতে গোনার সময় বাকি আছে, সুতরাং এই মুহূর্তে প্রার্থীরা যেরকম ব্যস্ত রয়েছেন, ভোটাররাও কিন্তু অপেক্ষায় রয়েছেন। আমরা যদি মৌলভীবাজারের কথা বলি, এই জেলাতে 4টি সংসদীয় আসন আছে এবং 4টি সংসদীয় আসনে 24 জন প্রার্থী আছেন। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত তাদের যে প্রচারণার কৌশল যেগুলো আছে সেগুলো তারা ব্যবহার করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি, এই মৌলভীবাজার জেলার যে 4টি সংসদীয় আসনের রূপ বৈচিত্র্যে ভরপুর একটি এলাকা এবং আমরা যদি বলি এখানকার চা শিল্প, এখানকার কৃষি ব্যবস্থা এবং প্রবাসী অধ্যুষিত হওয়ায় ভোটারদের মধ্যে আসলে নির্বাচন কেন্দ্রিক যে আকাঙ্ক্ষা সেটি একটু বেশিই থাকে। অর্থাৎ নাগরিকদের যে মৌলিক পরিবর্তনের কথা, যে একটি রাষ্ট্রে বসবাসের জন্য একজন নাগরিক তার যেমন শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন তারা প্রধানভাবে তারা চান, সেটি কিন্তু প্রার্থীরাও কিন্তু সেরকম আশ্বাস দিচ্ছেন এবং অতীতেও দিয়েছেন। কিন্তু এবার বাস্তবতা হচ্ছে একটু ভিন্ন, যেহেতু নতুন প্রেক্ষাপটে এবং বিশাল একটা পরিবর্তনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। বিশেষ করে এই অঞ্চলের শ্রমজীবী মানুষ যারা আছে তারা আসলে প্রার্থীদের কাছে বেশি প্রত্যাশা করেছেন। আপনি জানেন যে চা অধ্যুষিত এলাকা হয়, এখানে চা শ্রমিকের সংখ্যা অনেক এবং তাদের নাগরিক সুবিধা থেকে অনেকটা তারা পিছিয়ে। সেই বিষয়টাকে যেমনি সাধারণ চা শ্রমিকরা গুরুত্ব দিচ্ছেন, তেমনি এখানকার স্থায়ী নাগরিক যারা আছেন তারা রেল সেবা সহ সড়ক যোগাযোগ সহ অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে তারা প্রাধান্য দিচ্ছেন। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি হচ্ছে, এখানে যে আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি আরেকটু উন্নতি হোক, এটাই কিন্তু তারা তাদের প্রধান চাওয়ার মধ্যে রয়েছে।
এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে প্রতিবারই এখানে যখন নির্বাচন হয় অত্যন্ত সুষ্ঠু পরিবেশও হচ্ছে। এবারও আসলে প্রার্থীদের সাথে আমরা যে কথা বলেছি তেমন কোনো ধরনের অনুযোগ বা অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। সেটি নির্বাচন কমিশনও বলেছে যে তারা সর্বোচ্চভাবে চেষ্টা করছে যে রাষ্ট্রীয় যে কাঠামো আছে এবং নির্বাচনের তফসিল নির্ধারিত যে আইন কানুন আছে সবই আসলে মেনে চলা হচ্ছে। তো সব মিলিয়ে এই মৌলভীবাজারের সমস্যা, সম্ভাবনা, সংকট এটা নিয়ে নির্বাচন কেন্দ্রিক এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটারের ইশতেহার আজকে বিকেল 4:30টায় প্রচারিত হবে এই মৌলভীবাজার থেকে। দর্শক যারা আছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠান দেখার জন্য। সার্বিকভাবে নির্বাচন নিয়ে যদি বলি, এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মৌলভীবাজার থেকে। এবারে জানাবো নির্বাচনী প্রচারণার খবর। ঢাকা 15 আসনে জামায়াতের আমিরের পক্ষে প্রচারণা চালাচ্ছেন ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম, সাদ্দাম হোসেন এবং ঢাকা 8 আসনে সকাল থেকে প্রচারণায় নেমেছে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। এসব নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা, রয়েছেন মেহরাব সুমন এবং তৌহিদুল তারেক। শুরুতেই যাচ্ছি মেহরাবের কাছে, তিনি রয়েছেন ঢাকা 15 আসনে। মেহরাব, ঢাকা 15 আসনের রয়েছেন নির্বাচনী প্রচারণার খবর জানতে চাই আপনার কাছ থেকে, কোন প্রার্থী কোথায় গণসংযোগ করছেন? সমাজে ভাই দাঁড়িয়ে আছি, সেটি হচ্ছে কাফুল থানা। এখানে জামাত ইসলামের পক্ষ থেকে সাদ্দাম, শিবিরের সভাপতি সাদ্দাম এখন নির্বাচনী প্রচারণা করছেন। জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান, তার নির্বাচনী এলাকা এটা। এখানে সাদ্দাম হোসেন বিভিন্ন ধরনের তার পক্ষ থেকে নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং এখানে কাফরুলের যে সমস্যাগুলো শুনে তার সমাধানের লক্ষ্যেই সেই প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে। আমরা এখানে সকাল থেকে যখন নির্বাচনী প্রচারণা দেখেছি, আমরা দেখেছি এখানে বিএনপির পক্ষ থেকেও কিছু নারী কর্মী প্রচারণা চালিয়েছে। এখানে অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্য থেকেই কাফরুল থানার এই ঢাকা 15 আসনের যে নির্বাচনের যে প্রচারণা এখন জমে উঠেছে। তবে একটু জানিয়ে রাখি যে এই প্রচারণার পরেও এখান থেকে মূলত আপনার যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষেও দেওয়ার কথা বলছেন তারা গণভোটের পক্ষেও ক্যাম্পেইন করছেন। তবে তারা যেটি জানানোর চেষ্টা করছে যে এখানকার যারা সাধারণ ভোটার রয়েছেন তারা যেটি বলছেন যে এবার প্রতীক দেখেও নয়, কোনো ব্যক্তি দেখেও নয়, যারা এই মিরপুর এবং কাফরুলের যারা উন্নয়ন করবে, যারা সমাজকে ভালো রাখবে এবং চাঁদাবাজের সন্ত্রাস মুক্ত করতে পারবে তাদেরকেই বেছে নেওয়ার কথা বলছেন এখানকার ভোটাররা। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের পক্ষ থেকে এখানে যারা ভোটার আছেন তাদের বাড়িতে গিয়ে, তাদের দাঁড়ে গিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করা হচ্ছে। তারা শোনার চেষ্টা করছে যে এখানে মিরপুরবাসী এবং কাফরুল যে 15 আসনের মধ্যে যে এরিয়াটা পড়েছে সেখানে তাদের সমস্যাগুলো কি আছে এবং তাদের সমাধানের লক্ষ্যেই তারা প্রচারণা করছে। তবে এখানকার ভোটাররা ভিন্ন মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছে আমাদেরকে। এই ছিল কাফরুল থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহরাব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাবো। সেখানে রয়েছেন সহকর্মী তৌহিদুল তারেক। ঢাকা 8 আসনের রয়েছেন, প্রচারণা কেমন দেখছেন জানতে চাইছি আপনার মাধ্যমে। অবস্থান করছি গুলিস্তানের খুবই পুরনো একটি মার্কেট, হল মার্কেটের ভেতরে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই মার্কেটের ভেতরে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে এবং এই মত বিনিময় সভায় খুবই অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন এই ঢাকা 8 আসনের বিএনপির যিনি প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস, তার এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এর আগে সকালবেলা থেকেই কিন্তু এই গুলিস্তানের যে হল মার্কেট, পাতাল মার্কেট এবং স্টেডিয়াম মার্কেট রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু নির্বাচনী গণসংযোগ তিনি চালিয়েছেন তার আজকের কর্মসূচি অনুযায়ী। এবং এর পরপরই কিন্তু এখানে যে হল মার্কেটের যে ব্যবসায়ীরা রয়েছেন এবং বিএনপির যে সমর্থকরা রয়েছেন তাদের সাথে কিন্তু এই মত বিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এবং সেই বিষয়টিকে সামনে রেখে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নেতাকর্মীরা অপেক্ষা করছে তার জন্য অধীর আগ্রহ এবং
এই পাতাল মার্কেটের যে মূল ফটক, সেই মূল ফটকের বাইরেও কিন্তু নেতাকর্মীরা তাকে বরণ করে নেওয়ার জন্য এবং স্বাগত জানানোর জন্য তারা মুহুর্মুহুর স্লোগান দিচ্ছেন এবং সেখানে তারা অবস্থান করছেন। এবং ঢাকা ৮ আসনের এই আজকের এই নির্বাচনী প্রচারণা বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের এই কর্মসূচিগুলো চলমান রয়েছে এবং আমরা জানি যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির যিনি প্রার্থী রয়েছে 11 দলীয় জোটের নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও কিন্তু আজ সকাল 11টা থেকেই তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং এই তার পাশাপাশি যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণাও আমরা দেখেছি যে সেখানে ভোট চাইছেন তারা এবং উভয় প্রার্থী কিন্তু তাদের যে ইশতেহার রয়েছে, নগর উন্নয়নের যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাগুলো সরাসরি এই ভোটারদের সাথে সাক্ষাৎ করে জানানোর চেষ্টা করছেন। এবং একই সাথে যে বিষয়টি তারা বলছেন যে তারা নির্বাচিত হলে খুবই অল্প সময়ের মধ্যে এই ঢাকা ৮ আসনের যে উন্নয়ন, সেই উন্নয়ন তারা নিশ্চিত করবেন এবং মাদক চাঁদাবাজি, সন্ত্রাসী এবং ব্যবসায়ীদের বিশেষ করে যে উন্নয়ন প্রয়োজন এই এলাকাতে, আপনি জানেন যে গুলিস্তানটি খুবই একটি পুরনো এলাকা, সেই জায়গা থেকে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চলছে। এই ছিল আমার কাছে সবশেষ। তারেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমরা যাব ঢাকা ৪ আসনে, সেখানে বিএনপি প্রার্থীর প্রচারণা চলছে আর সে বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল খান। আসিফ, ঢাকা ৪ আসনে রয়েছেন, কোন জায়গাটিতে রয়েছেন আর প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন একটু জানতে চাই। এখন ঢাকা ৪ আসনে নির্বাচনী প্রচারণা রয়েছে। এখানে ধানের শীষের মনোনীত প্রার্থী যিনি আছেন, বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন, তিনি কিন্তু এখন এখানে প্রচারণা করছেন এবং আমরা যে জায়গাটিতে আছি সে জায়গায় আমরা দেখছি যে কিন্তু বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু তিনি এই এলাকাটি একটু আগে প্রদক্ষিণ করলেন এবং মিছিলের যে শেষের অংশটি সেটি কিন্তু এখন এই দিক দিয়ে যাচ্ছে। এই প্রচারণাটি তিনি কিন্তু শুরু করেছেন এই ঢাকা ৪ আসনের ৪ আসন থেকে এবং সেই মিছিলটি কিন্তু এখনো চলছে। এর আগে আমরা কিন্তু ঢাকা ৪ আসন আগে ঢাকা ৬ আসনে ছিলাম, অর্থাৎ ঢাকা ৬ আসনে কিন্তু সেখানে আমরা দেখেছি যে জামাত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের প্রচারণা আমরা কিছুক্ষণ আগে ছিলাম। অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আসনগুলোতে আছে সেখানে আমরা সকাল থেকে দেখছিলাম যে প্রচারণাটি কিন্তু ব্যাপকভাবে জমে উঠেছে এবং সেইখানে কিন্তু আমরা দেখছি যে যেহেতু নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি আছে, এই ৬ দিনে কিন্তু আসলে যে প্রচারণাটি আছে তারা চাচ্ছেন যে যত দূর পর্যন্ত তাদের প্রচারণাটি চালাতে পারেন সেই প্রচারণাটি কিন্তু তারা চালানোর চেষ্টা করছে। আজকে আমরা এখন ঢাকা ৪ আসনে রয়েছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ধানের শীষ মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন কিন্তু জুরাইন এলাকায় কিন্তু আসলে তার প্রচারণাটি চালাচ্ছিলেন এবং সেই প্রচারণাটি দীর্ঘ একটি মিছিল নিয়ে কিন্তু তিনি পুরো এলাকাটি প্রদক্ষিণ করেছেন। আমরা যতদূর জানতে পেরেছি এটি আরও বেশ কিছুক্ষণ চলবে এবং এলাকা আরও কিছু সড়ক প্রদক্ষিণ করে কিন্তু এই যেই মিছিলটি আছে, যেই প্রচারণাটি আছে সেটি শেষ হবে। যেটি বলছিলাম, প্রচারণাটি কিন্তু আমাদের একটু সামনের দিকে চলে গেছে, আমরা কিছুটা পিছনে পড়েছি, কিন্তু আমরা দেখেছি যে পুরো এলাকাটি জুড়েই কিন্তু আসলে এই মিছিলটি চলেছে এবং যেটি শুরুতেই বলেছিলাম যে যেহেতু আর মাত্র 6 দিন বাকি আছে, সেই কারণে আসলে প্রার্থীরা যেটি বলছেন যে তারা সামনে তাদের প্রচারণটি আরও বাড়াবেন এবং শেষ মুহূর্তে তাদের যে প্রত্যাশা বা তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেগুলো তারা জনগণকে জানানোর চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শেষ সপ্তাহে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বারের জন্য সংস্কারের কথা মুখে আনেনি বা সংস্কারের কথা চিন্তাও করেনি, আজকে তারা অনেকেই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন। সংস্কারের জনক, ধারক ও বাহক ঐতিহাসিকভাবেই বিএনপি, আর সেই দলটিকে নিয়েই আমরা দেখছি তথাকথিত নব্য সংস্কারবাদীরা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছেন, যা বিস্ময়কর। বিএনপি বিশ্বাস করে জনগণের ক্ষমতায়ন তথা ভোটাধিকারের মাধ্যমেই ইনশাল্লাহ একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আর সেই পথযাত্রায় সংস্কারে সব দল মত পথের প্রতিটি গণতান্ত্রিকমী রাজনৈতিক দলের সহাবস্থান, পারস্পরিক সম্মানবোধ এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ইনশাল্লাহ আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন, ধৈর্য ধরে আমার কথা শুনেছেন, সেই জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চট্টগ্রামে আমাদের আমির বক্তব্য বলেছেন যে স্বাধীনতা ঘোষণা
বিভিন্ন দলের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। ব্যতিক্রমী প্রচারণা আর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় কোনো ত্রুটি রাখছেন না এসব প্রার্থী। আর এই নিয়ে আরও জানাতে ঢাকা 18 আসন থেকে যুক্ত হয়েছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, একটু জানাবেন যে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটের মাঠ তো অনেকটা চ্যালেঞ্জিং, কিভাবে তারা এই চ্যালেঞ্জটা অতিক্রম করছেন বা কোন কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন? ধন্যবাদ। আমরা যেমনটা জানি যে প্রত্যেকটি আসনেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে প্রচারণায়। ভোটারদের মন জয় করার জন্য যেমন দলীয় বড় নেতাগুলো যেমন কাজ করে যাচ্ছে, সেই সাথে আপনি যেমনটা বলছিলেন যে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু পিছিয়ে নেই, ঠিক তেমনই এই ঢাকা 18 আসনে যে স্বতন্ত্র প্রার্থী আছে রেল ইঞ্জিন মার্কায় মহিউদ্দিন রনি, তিনি কিন্তু একদম ছোটোখাটো প্রচারণা নিয়ে নেমেছেন। তেমন কোনো বিশাল জনসভা অথবা গণসংযোগ এ ধরনের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, এর আগেও দেখতে পাইনি, আজকেও দেখা যাচ্ছে না। তিনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে আজকে শবে বরাত, পবিত্র শবে বরাত উপলক্ষে তারা দরুদে যাত্রা নিয়ে সেখানে নেমেছে। এই যে উত্তরা 7 নম্বর সেক্টর থেকে শুরু করে আশেপাশে যে তার আসনের আওতাধীন যেসব এলাকাগুলো আছে সেগুলোতে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে, শবে বরাতের নামাজের দাওয়াত দিচ্ছে, মসজিদে আসার কথা বলছেন। সেই সাথে বলছেন যে আমরা যেটা জানি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেমন প্রচারণার ক্ষেত্রে প্রচুর রকমের লিফলেট, ব্যানার, পেস্টুন এগুলো যেমন ব্যবহার করার কথা ছিল, সেই জায়গা থেকে তিনি সেগুলো করছেন না। এর বড় একটা কারণ হিসেবে তিনি দেখিয়েছেন যে যেসব পোস্টার, ব্যানারে যেসব কালি ইউজ করা হবে সেগুলো কিন্তু যখন ছিঁড়ে ফেলা হবে, খুলে ফেলা হবে, তখন হয়তো পুকুরে অথবা তুরাগ নদীতে, উত্তরার পার্শ্ববর্তী তুরাগ নদীতে ফেলানো হবে। সেই কেমিক্যালগুলো মিশে পানি দূষিত হবে, সেই সাথে মানুষের জীবন নষ্ট হবে, সেই সাথে যে ফসলি জমিগুলো আছে সেগুলোতেও গিয়ে পড়বে। আসলে পূর্ব পরিকল্পনা থেকে শুরু করে ভবিষ্যতের যে একটা পরিকল্পনা রয়েছে দীর্ঘমেয়াদী, সেই ধরনের চিন্তাভাবনা নিয়েই কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা আগাচ্ছেন। জনজনের কাছে ভোট চাইছেন, নিজেদের পরিচিতির চাইছেন এবং সকলের সহমর্মিতা চাইছেন। এই ছিল আমার কাছে ঢাকা 18 আসন থেকে। ঢাকা 18 আসন থেকে মাহফুজা বৃষ্টি যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার খবর। শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 2টার দিকে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গেল 28 জানুয়ারি নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি কর্মীদের মারধরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহে নেয়ার পথে মারা যান রেজাউল করিম। এরপর নিহতের স্ত্রী বাদী হয়ে শেরপুর 3 আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ মোট 731 জনের নামে মামলা করেন। এদিকে 2 ফেব্রুয়ারি দুপুরে হাইকোর্টে 40 জনকে 6 সপ্তাহের আগাম জামিন দিয়েছে। জামিন পাওয়ার পর নিহতের স্ত্রী প্রতিবাদ জানিয়ে শেরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সহিংসতা ও অবৈধ অস্ত্র নির্বাচনে কোন ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারবে না, কারো পক্ষ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর 40 জনকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতির পদক প্রদান শেষে এসব কথা বলেন তিনি। অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক ভালো, সব দিক দিয়ে আপনার সবাই মোটামুটি কিন্তু এখন নির্বাচনমুখী। এখন আপনারা যদি আপনাদের আগের নির্বাচনগুলি দেখেন, ওর সাথে যদি তুলনা করেন, আমি বলবো যে এখন পরিস্থিতি আল্লাহ দিলে আগের থেকে অনেক ভালো। নির্বাচন খুব সুস্থভাবে হয়ে যাবে, শান্তিপূর্ণভাবে হয়ে যাবে এবং একটি উৎসব মুখর হবে এবং আপনাদের এই জন্য সবাই সহযোগিতা দরকার। আপনারা যদি সবাই সহযোগিতা করেন এবং এটা উৎসবভাবে হয়ে যাবে। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ ও কর্মচারীদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে টানা 4র্থ দিনের কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। বন্দর এলাকায় রয়েছেন হাজেরা শিউলি। শিউলি, টানা কর্মবিরতিতে বাণিজ্য কেমন প্রভাব পড়ছে জানতে চাই। আর 4র্থ কর্মবিরতির আজকে কর্মবিরতি প্রত্যাহারের কোনো লক্ষণ রয়েছে কি?
লাইবা আসলে বন্দরে এভাবে টানা 4 দিন ধরে কর্মবিরতির ঘটনা সাম্প্রতিক কয়েক বছরে কিন্তু হয়নি। কখনো কখনো ধর্মঘট হলে সেটা একদিন হয় বা 1.5 দিন হয়, কিন্তু এভাবে টানা ধর্মঘটের কারণে বলা যায় আমদানি রপ্তানি বাণিজ্যে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। চট্টগ্রামের বন্দরেরও কিন্তু কন্টেনার জট তৈরি হচ্ছে। ইতিমধ্যে প্রায় 52,000 টিউএস কন্টেনার জমে গেছে, যদিও বন্দরের কন্টেনার ধারণ ক্ষমতা প্রায় 60,000 টিউএস, অর্থাৎ প্রায় কাছাকাছি চলে এসেছে। এক্ষেত্রে কিন্তু বন্দরের ভেতরে যে মুভমেন্ট, পরিচালন কার্যক্রম সব কিছুতে ব্যাঘাত ঘটছে। এবং আজকে যেহেতু পূর্ণ দিবস কর্মবিরতি, তাই এই ক্ষেত্রে ব্যবসায়ীরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যান্য এই গত 3 দিন 8 ঘন্টা কর্মবিরতির কারণে বিকেলের পর থেকে পণ্য ডেলিভারি এবং জাহাজ থেকে পণ্য ওঠানামা এবং রফতানি পণ্য শিপমেন্ট হতো, এবং বেসরকারি ডিপো থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিভিন্ন শিল্প কারখানা থেকে রফতানি পণ্য নিয়ে যে গাড়িগুলো এসেছে, সেই কন্টেনারগুলো তারা বিকেলের পর সেগুলো বন্দরে পাঠানো হতো জাহাজীকরণের জন্য। কিন্তু আজকে যেহেতু পূর্ণ দিবস কর্মবিরতি, তাই এটি কিন্তু একটি শঙ্কা তৈরি হয়েছে এবং বেসরকারি কন্টেনার ডিপোগুলোও তো কন্টেনার জমে যাচ্ছে। এবং এই কর্মবিরতি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে সেটি আসলে দেশের অর্থনীতি অনেক বেশি চাপ পড়বে, এবং বন্দরে যে কন্টেনারগুলো জমে যাচ্ছে সেগুলোর অনেক বেশি প্রতিদিন 4 দিন ফ্রি টাইমের পর আমদানিকারকদেরকে বাড়তি মাসুল দিতে হবে। সেই সঙ্গে জাহাজগুলো কিন্তু অলস বসে আছে এবং জাহাজের কিন্তু পরিচালনা ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। একটি জাহাজ যদি একদিন অলস বসে থাকে, প্রতিটি জাহাজে প্রায় 20 থেকে 25,000 ডলার করে অতিরিক্ত তাদের যে লোকসান হয়ে থাকে। তো এখনও কিন্তু কর্মবিরতির কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। শ্রমিক কর্মচারীরা বলছে বন্দর কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনায় না গিয়ে বা এনসিডি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার যে প্রক্রিয়া তারা করছে সেটা থেকে সরে না আসে দমন নিপীড়ন চালাচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তাদের এই কর্মবিরতি চলবে, এবং বিকেলে তারা আরও হয়তো অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চলতে পারে বলে তারা আভাস দিয়েছেন। তো লাইভে এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের। সবশেষ কিছুক্ষণ আগেও কিন্তু এই সড়কটি অবরোধ করে রেখেছিল। চট্টগ্রামে চলছে শ্রমিকদের কর্মবিরতি, আর তারই খবর জানাচ্ছিলেন হাজেরা শিউলি। হবিগঞ্জের 4টি আসনে ভোটারদের প্রায় অর্ধেকই নারী। নির্বাচন এলেই তাদের ভোট ঘিরে নানা সমীকরণ সামনে আসে। আসন্ন সরকারের কাছে বৈষম্যহীন সমাজ আর সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা চান হবিগঞ্জের নারীরা। কাজল সরকারের প্রতিবেদন। হবিগঞ্জে পুরোদমে বইছে নির্বাচনের হাওয়া। প্রার্থী সমর্থকদের পাশাপাশি ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। চায়ের স্টল, হাট বাজার কিংবা অলিগলি সবখানেই নির্বাচন ঘিরে আলোচনা। জেলায় মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী, ফলে অনেকের মতে এই নারী ভোটাররাই পাল্টে দিতে পারেন জয় পরাজয়ের সমীকরণ। রূপসজ্জা শিল্পী রিপা আলম পার্লার ব্যবসায় সফল হলেও নারী উদ্যোক্তা হওয়ায় প্রতিনিয়ত নানা বাধার মুখে পড়তে হচ্ছে তাকে। আমরা যারা বিউটিফিকেশন বা বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট যারা আছে, অনেকে আমাদের হেয় করে দেখে, যাতে এই হেয় করে আমাদের না দেখে আর কি, ওইটা আমার রিকোয়েস্ট থাকবে। নারীদের অভিযোগ, বিগত সময়ে নারীর ক্ষমতায়ন আর বৈষম্যহীনতার কথা শোনা গেলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। সরকারি আসুক না কেন, নারী শিক্ষা এটাকে বাস্তবায়ন করতে হবে 100%। নারীদের যারা পিছিয়ে আছে তাদেরকে যেন একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। স্কুল, কলেজ সব জায়গায় যে বৈষম্যের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এইগুলি থেকে যেন আমাদের সরকার আমাদের দিকে একটু দৃষ্টিপাত করে, আমাদের নারীর প্রতি সহিংসতা যেন বন্ধ হয়, এই আশা আমি ব্যক্ত করি আগামী সরকারের কাছে। হবিগঞ্জের 4টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় 18 লাখ। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় 9,28,000 আর নারী ভোটার 9,05,000। কাজল সরকার, এখন হবিগঞ্জ। কিশোরগঞ্জের পর ময়মনসিংহে এবার জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই 77 বছর আমরা দেখেছি। আপনারা কি সেই পুরোনো রাজনীতি আবার বাংলাদেশে চান? চান না আপনারা? আমাদের যুবক যুবতীরা চায় না, তরুণ তরুণীরা চায় না, এমনকি শিশুরাও চায় না, আমাদের মা বোনেরাও চায় না। এই বাংলাদেশের পরিবর্তন চায়। এবারকার নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবারকার নির্বাচন জাতির কিসমত উপযুক্ত রাস্তার উপর দাঁড় করে দেওয়ার নির্বাচন।
এই নির্বাচনে দুটি মূল্যবান ভোট, একটি জন আকাঙ্ক্ষা, বিশেষ করে যুব সমাজের এবং মা বোনদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম ভোট হবে ইনশাআল্লাহ গণভোটে হা। গণভোটে কি বলবো? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ আমরা নিজেরা হা ভোট দেব এবং সারা ময়মনসিংহবাসীকে আমরা হা ভোটে নিয়ে যাব ইনশাআল্লাহ। কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন, জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না, পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না, দলীয় সরকার দেখতে চায় না, জনগণ জনগণের সরকার দেখতে চায়। আলহামদুলিল্লাহ অনেকে এখন আস্তে আস্তে বলা শুরু করেছেন আমরাও হা। ঠেলার নাম বাবাজি। জনগণের ঠেলা এটা ভীষণ শক্তিশালী ঠেলা, এটা সাগরের উত্তাল ঢেউকে থামিয়ে দেয়। এরপরের ভোটটা কোথায় যাবে? যাদেরকে ভোট দিলে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে তাদেরকে ভোট দিবেন? যারা 5 আগস্টের পর থেকে জনগণের মাল খামছে, খাবলে কামড়ে খাওয়ার জন্য চতুর্দিকে তারা চাঁদা বাণিজ্য শুরু করেছে, ওদেরকে দিবেন? ময়মনসিংহের জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি শুনছিলাম তার বক্তব্য। আর এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।